ঋষভ ভাইয়ের জীবনে ঘটে গেছে একটা এমন ভয়ঙ্কর সত্য ঘটনা, যে ঘটনাটা আমাদের সকলের জানা দরকার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে ঘটনাটা শোনার আগে সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। আর ভালো লাগলে ঘটনাটা শেয়ার করে দিও আত্মীয় পরিজন প্রিয়জনদের সাথে। আচ্ছা, এবার আমি বলি ঋষভ ভাইটা কি। ঋষভ ভাইয়ের পরিচয়টা দিই। ঋষভ ভাইয়ের বাড়ি হচ্ছে খড়গপুরে। ভাই কিন্তু পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি অবসর সময় বন্ধুদের সাথে যখনই সে সময় পায়, সে কিন্তু ক্যাটারিংয়ের কাজ করে নিজের হাত খরচার জন্য। ঋষভ ভাইয়ের জীবনে ঘটে যাওয়া 2026-এ জানুয়ারি মাসে একটি সত্য ঘটনা। ভাই বলে, দিদি, জানুয়ারি মাসটা পুরো ভরা বিয়ের সিজন ছিল। প্রচুর কাজ আমার হাতেও কিন্তু আসে, কিন্তু পড়াশোনার চাপের জন্য আমি কিন্তু কাজ করতে পারি না। দিদি ভাই, আমার মা, আমার বাবা, আমরা কিন্তু খুব একটা বড়লোক পরিবার থেকে বিলং করি না। মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি। আমার বোন ছিল, আমার বোন 11 বছর বয়সে জলে ডুবে মারা যায়। তারপর থেকে আমার মা প্রায় অসুস্থ থাকেন। আর বাবাও সেরকম কাজকর্ম খুব একটা করেন বলাটা ভুল হবে, তবে কোনো রকম সংসারটা চালায়। পড়ার খরচা আমি টিউশন করি। যখন আমি ক্যাটারিংয়ের কোনো কাজ পাই, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশনের বাড়ি, তখনই আমি বন্ধুদের সাথে কিন্তু সেখানে ছুটে চলে যাই কাজের জন্য। আমাদের ভাই ঋষভ, যার কথা আমি তোমাদের এতক্ষণ ধরে বললাম, ঋষভ বলে, দিদি ভাই, আমার সাথে জানুয়ারি মাসে বিয়ের ডেট ছিল। ডেটটা আমার ঠিক মনে নেই, কারণ পরপর বিয়ে ছিল সেই কারণে। কিন্তু একটা আমার সাথে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা আজ আমি তোমাকে শেয়ার করছি। আর এই ঘটনাটা শুধুমাত্র আমার সাথে হয়নি, আমার সাথে থাকা আরও দুটো বন্ধু, আমরা যখন ফিরছিলাম ক্যাটারিং করে রাতে, তখন ঘটনাটা ঘটে। কিভাবে ঘটে, কি হয়, আমি সবটা এখন বিস্তারিতভাবে বলবো। ঋষভ জানায়, দিদিভাই, পড়াশোনার চাপ তো প্রচুর আছে, কারণ আমি নিজের পয়সা দিয়েই কিন্তু আমি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ আমার বাবার পক্ষে আমাকে পড়ানোটা এতটাও সহজ না। কারণ আমার বাবা যেইটুনি কাজ করেন, সেইটুনি সংসারের মধ্যে আর মায়ের ওষুধ খাওয়াতে খাওয়াতে মায়ের পেছনেই কিন্তু টাকা ওর থেকে বেশি চলে যায়, যতটা সংসার খরচায় না লাগে। আর আমি আমি বাড়ি থেকে সেরকম কিছু হাত খরচা পাই না। তবে ওই টুকটাক বই খাতা কিনতে বা কোনো রকম কিছু স্কুলে এক্সট্রা কোনো ফিস লাগলে সেটা বাবা আমাকে ম্যানেজ করে দেন। ঋষভ ভাই বলে, 2026-এ জানুয়ারি মাসে যে ঘটনাটা আমার সাথে ঘটে, এবার আমি ঘটনায় আসি। ঘটনাটা হচ্ছে, আমি জানতাম না যে সেদিন ক্যাটারিংয়ের জন্য যিনি ক্যাটারার আছেন, উনি অ্যাকচুয়ালিও ছেলে খুঁজছে। কারণ বিয়ে এত বেশি, যার কারণে এত চাপ। ওনার যে আরও অন্যান্য ছেলেরা থাকে, তারা অন্য জায়গায় কাজের জন্য বেরিয়ে গেছে। হঠাৎ করে আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে বান্টি, ও আমাকে এসে বলল যে, ঋষভ, আজকে কিন্তু ইভিনিংয়ে যাবি নাকি? একটা জায়গায় কিন্তু আজকে আমাদের ডেকেছে, চল, ভালোই কিন্তু টাকা দেবে, তার মধ্যে খাওয়া দাওয়া, আবার বাঁচলে বলেছে বাড়ি নিয়ে চলে যাবে। আমি তখন বললাম, কত দূর? ভাইয়ের বাড়ি ঋষভের যেখানে, ওখান থেকে যেতে প্রায় 2.5 ঘন্টা লাগবে। বলল, বাসে করে আমরা চলে যাব। আমি বললাম, বাসে করে তো চলে যাব দুপুর বেলায়, কিন্তু বাড়ি ফিরবো কী করে? বাড়ি তো আসতে হবেই, কারণ পরের দিন আমার কিন্তু টিউশন পড়ানো আছে। বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্যাটারিংয়ের যেখানে যাব, ওই ক্যাটারার দাদার সাথে কথা হয়েছে, উনি বলেছেন রাতের বেলা উনি ব্যবস্থা করে দেবেন আমাদের বাড়ি পৌঁছানোর জন্য। আমি তখন ওই কথা শুনে রেডি হলাম, সাথে সাথে বাড়ি গেলাম। বাড়ি থেকে স্নান করে দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে দুপুর বেলায় আমি, বান্টি আর সাথে থাকা আমার আর এক বন্ধু, ওর ডাকনাম রনি, আমরা তিনজনে ট্রেন ধরলাম। ট্রেন ধরে আমরা গেলাম গন্তব্যস্থলে। ট্রেন থেকে নেমে আবারও কিছুটা হেঁটে গিয়ে একটা টোটোতে উঠলাম। টোটো থেকে আমরা চলে গেলাম যেখানে বিয়েবাড়ি ছিল সেখানে। যখন আমরা যাই বিয়েবাড়িতে, তখন দেখলাম অনেক রকম নিয়ম সেগুলো চলছে। মেয়ে বাড়িতে
বিয়ে বাড়িতেই মেয়েটা রয়েছে, মানে যেই মেয়েটার বিয়ে। তো বলছে আমরা সারাটা দিন যাবার পর দুপুরবেলা খাবার জন্য অনেক করে বলে, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাই, খাইনি। আর বিশেষত এইটাই না খাওয়ার কারণ, আমরা একটু খালি পেট রাখি। কারণ যখন ক্যাটারিং শুরু হয় তখন আমাদের প্রচুর পরিমাণে লোককে যে খাবার দাবার দেওয়া, প্রত্যেকটা কাজ করতে হয়। যদি ভুল হয় তখন যে ক্যাটারার দাদা আছেন উনি কিন্তু দেখবে না যে ছেলেগুলো কতটা পরিশ্রম করেছে বা ওদের কতটা কষ্ট হচ্ছে। উনি কিন্তু তখন টাকা দেওয়ার সময় বলবে, না তুমি বসেছিলে, তোমার নামে কমপ্লেন এসছে, তুমি ঠিকমতো কাজ করোনি। যার কারণে আমরা কিন্তু কোনো কিছু খাবার খাইনি গিয়ে। পেটটা খালি থাকলে আমরা পরিশ্রম করতে পারবো। অনেকেই খাচ্ছিল, কিন্তু আমি, রনি, বান্টি আমরা ৩ জন কেউ খাইনি। ঋষভ বলে, দিদিভাই ওখানে মোটামুটি লোকজন আসতে শুরু করে দেয় ইভিনিং থেকেই। অনেক লোকের নেমন্তন্ন ছিল, অনেক বড় একটা হল, যেই হলটায় বিয়েটা হচ্ছিল, ম্যারেড হলটা অনেক বড়, প্রচুর লোক আয়োজিত ছিল। তো সেই দিনকে আমরা খাবার খাওয়াতে খাওয়াতে লোককে আমাদের শরীর আর মানে দিচ্ছে না, প্রচুর মানুষের ঢল। যত রাত বাড়ছে তত দেখছি যারা নেমন্ত্রিত আছে তারা আসতেই থাকছে। আমরা নিজেরা আলোচনা করছি কোনো রকমে যে আমরা দিয়ে বেরোবো কি করে, আমরা বাড়ি যেতে পারবো তো রাতে। তখন আমি বান্টির সাথে আর আমার আর এক বন্ধু, ওর সাথে আমরা রাগারাগি করি, যে বললাম, কিরে বান্টি তুই বললি তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে পারে ক্যাটারার দাদা বলেছে তোকে, তুই তো সব কিছু করেছিস, ওই এখন তো আর কোনো রকম কোনো কথা বলছে না। তো যাই হোক, আমাকে বান্টি বলল, দেখ রেসব চুপচাপ থাক, এখানে ভালো টাকা দিচ্ছে, বেশ ভালো টাকা। আমাদের লোকালিটির মধ্যে যদি আমরা ক্যাটারিং করি এত টাকা দেয় না, আমরা টাকার জন্যই কিন্তু ওখানে গেছি। খাওয়া দাওয়াটা কোনো ব্যাপার না, কারণ আমরা ওরকম ক্যাটারিং করলে প্রচুর খেতে পারি, তো সেটা কোনো ব্যাপার না। যাই হোক, একটা সময় যখন 12:30 বাজে, তখন দেখলাম খুব জোর হাতে গোনা 21 থেকে 22 জন আছে, সেগুলো হচ্ছে নিজের রিলেটিভ ওই বাড়িরই, যাদের বিয়ে হচ্ছিল। আর কোনো বাইরের লোক নেই, মানে খাবার পর্বটা 12:30টার দিকে বন্ধ হয়ে যায়। তা আমাদের তখন বলা হয় যে তোমরা খাবার খেয়ে নাও, খেয়ে নিয়ে যে যার মতো এবার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। আমাদের টাকাটা খাবার আগে দিয়ে দেয়। আমরা তখন, যে ক্যাটারার দাদা ছিল ওনাকে বললাম যে, দাদা এরকম তো কথা হয়নি, আপনারা তো মানে, ওনাকে বলতে পারছি না, উনি সন্ধ্যে থেকে যেরমভাবে চিৎকার করছেন আমাদের উপরে, আমরা ভালো কাজ করছি, ভালোভাবে সার্ভ করছি, তারপরেও মানে খুদের পর খুদ বের করছে উনি। তো যাই হোক, বান্টি বলল তুই বল। তা আমি তখন বললাম যে, দাদা আপনি তো বলেছিলেন যে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার। আমরা এই রাতের বেলা তো 12:30 বাজে, ট্রেন পাবো না, বাস পাবো না, কি করে যাব? তখন উনি বলল যে, হ্যাঁ আমি যখন বলেছিলাম তোমাদের, তখন আমি দায়িত্ব নেব। যাকগে, মাথায় তো একটা প্রেশার থাকে, এত বড় একটা নেমন্তন্ন বাড়ি, এত বড় একটা নিয়ম, এত বড় এত মানুষকে খাওয়ালাম, আয়োজনটা সম্পূর্ণ হলো, তোমাদের আর ছাড়া তো হতো না, তোমাদের হাত ধরেই হলো। আমি আর কি, আমি তোমাদের টাকা নিলাম, এ নাও তোমরা আরও 50 টাকা করে টিপস রাখো। আমাদের 50 টাকা করে আরও এক্সট্রা দিল, আমরা তাতে খুব খুশি। বলল তোমরা খাবার দাবার খেয়ে নাও। তো সবাই মোটামুটি খাবার খায়। ঋষভ বলে, দিদি আমি খুব অল্প করে 2টো চিংড়ি মাছের মালাইকারি, একটা ফিশ ফ্রাই আর একটু মটন কষা খাই, একটু পোলাও দিয়ে, মানে যৎ সামান্য, সেরকম না। খাবার পর আমাকে ওই ক্যাটারিংয়ের যে দাদা ছিলেন, যার ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল, উনি আমাকে বললেন যে তোমরা একটা কাজ করো, আর ছেলেরা লোকালের সব চলে গেছে, বলল তোমরা 3 জন যখন আছো, কিছু মিষ্টি আর কিছু চপ আছে মাছের, সেগুলো তোমরা নিয়ে চলে যাও। নাহলে এরা বলছে নেবে না, মানে যাদের বাড়িতে অনুষ্ঠানটা হলো, যার মেয়ের বিয়ে, বলছে এরা কিছু নেবে না, তোমরা নিয়ে চলে যাও, নাহলে এগুলো ফেলা যাবে। আর এখন এমন একটা যুগ এসে গেছে, গরিব মানুষকে দিতে গেলে গরিব মানুষও কিন্তু নেয় না, বলে আমরা কি ভিখারি? ভিখারি হলেও ওরা উত্তর দেয় আমরা কি ভিখারি? তার জন্য আমি চাই তোমরা নিয়ে চলে যাও। তো ঋষভ শুনে বলল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কারণ ঋষভ একটাই জিনিস জানে, যে যদি আমি বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে আমার মা এমনি অসুস্থ থাকে, 2 দিন ওই খাবার দিয়ে বাড়িতে ফ্রিজে রেখে মিষ্টি, চাটনি, তারপরে ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, সেগুলো মালাইকারি হয়নি, কিছু চিংড়ি মাছ ফ্রাই করা ছিল, সেগুলো বললো তোমরা নিয়ে চলে যাও। তো ঋষভ তখন বলে যে, বান্টি চল আমরা নিয়ে যাই।
তো ওরা ৩ জনে কিছুটা নেয়, তারপরেও অবশিষ্ট অনেকটা ছিল। তারা বলল, "থাক, সকালবেলা যদি কেউ খায় বা আশেপাশে যদি দিতে পারি দিয়ে দেবো।" কারণ অতগুলো আনা আমাদের ৩ জনের পক্ষে সম্ভব ছিল না। হিউজ পরিমাণে তারা কিন্তু আয়োজন করেছিল, যাতে লোক খেয়ে বদনাম না করে আর যাতে কম না পড়ে। রেশব বলে, "দিদিভাই, এই ক্যাটারিং দাদার সাথে, যিনি ক্যাটারার, ওই দাদার সাথে কথা বলা, খাবার যে বেঁচেছিল সেইগুলো নেওয়া, সব করতে করতে তখন আনুমানিক রাত ২টোর কাছাকাছি। তো আমরা, যে ক্যাটারিং দাদা ছিল উনি কিন্তু চলে যান। ওনাকে ফোন করতে উনি বলল, "আমি তো বাড়ি চলে এসেছি বাবু, তোমরা তো অনেক দূর থেকে এসছো, তোমরা আজকে রাত থেকে যাও না ওখানে, আমি না ওই বিয়েবাড়িতে ফোন করে বলে দিচ্ছি, ম্যারেড হলে তোমরা থাকো, কিছুক্ষণ পরই তো আর ফার্স্ট ট্রেন আসলে ট্রেনে করে বেরিয়ে যাবে।" আমরা বললাম যে, "না, ট্রেনের জন্য অপেক্ষা করব না, আমরা আপনি একটা গাড়ি করে দেন, চলে যাব।" তো উনি তখন বলল যে, "10 মিনিট দাঁড়াও।" 10 মিনিট পর উনি ফোন করেন। ফোন করে বললেন যে, "দেখো, আমরা চেষ্টা করলাম, ২-৩ জনকে ফোন করলাম, এই রাতের বেলা বিয়ের তো, এখন তো বিয়ের মৌসুম চলছে, এখন না কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। কোনো গাড়ি পেলে আমি আমার রিক্সে পাঠিয়ে দিতাম। আর আমার যে পার্সোনাল গাড়িটা, সেই গাড়িটাও খারাপ হয়ে রয়েছে। তোমরা একটা কাজ করো, ওই যে ম্যারেড হল, ওই হলে থেকে যাও। এই তো ২টো তো বেজেই গেছে, আর তো কিছুক্ষণ, তারপর নয় তোমরা প্ল্যাটফর্মে চলে যাবে, অসুবিধা হবে না।" আমরা তখন বললাম যে, এই ম্যারিড হল থেকে যে আমরা আম স্টেশনে যাব, যে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে খড়গপুর আসব, সেই স্টেশনে যাওয়ার জন্যও তো আমাদের একটা গাড়ি দরকার। কারণ আমরা এতটা হেঁটে যাব কী করে দাদা? বলল, "দেখো, আমি তো চেষ্টা করছি, তোমরা একটু বেরিয়ে দেখো, তোমাদের তো ৫০ টাকা করে এক্সট্রা দিয়েছি, যদি একটু ৩ জনের বেশি লাগে, কোনো রাস্তায় ওরকম গাড়ি ধরে তোমরা একটুখানি ম্যানেজ করে নাও ভাই। আমি বুঝতে পারছি তোমাদের খুব অসুবিধা হচ্ছে।" বলে না উনি ফোনটা কাট করে দেন। উনি ফোনটা কেটে দিলেন। ওনার আর কোনো দায়িত্ব নেই। আমরা তখন ম্যারেজ হলের একদম নিচে দাঁড়িয়েই কথা বলছিলাম রাস্তায়, যে উনি কোনো গাড়ি পাঠালে আমরা বেরিয়ে যাব। যখন হলো না, আমরা ম্যারেজ হলের ওপরে গেলাম। ওপরে যেতে দেখলাম যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তা একজনের সাথে দেখা হলো, ওইখানে মেয়ের যে বাড়ির লোক, তার সাথে। তখন সে বলল, "দেখো, সবাই তো চলে গেছে, এরকমভাবে অনেক ছেলেরাই শুনেছি বিয়েবাড়িতে চুরি করে। আমাদের তো জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে, কি চুরি হয়ে যাবে, বেকার ফেঁসে যাবে। ওর থেকে ভালো তোমরা একটা কাজ করো, কিছুক্ষণ পর তো ট্রেন আছে, তোমরা স্টেশনে হাঁটতে হাঁটতে ৩ বন্ধু মিলে চলে যাও।" আমরা বললাম যে, "আমরা যদি ১ ঘন্টা ৮ ঘন্টা থাকি, কি অসুবিধা হবে? এত তাড়াতাড়ি স্টেশনে গিয়ে করবোটা কি? আর আমাদের একটা জিনিস মাথায় আছে, খাবার দাবারগুলো রয়েছে।" তখন বলল যে, "দেখো, থাকলে থাকতে পারো, যদি তারপরে ওরকম কিছু হয়, ফালতু ফালতু তোমরাই ফেঁসে যাবে।" তখন বান্টি আমাকে বলল, রনি আমাকে বলল যে, "রেশব, একটা কাজ করি চল, এখন তো প্রায় ২:২৫, এখান থেকে যেতে হবে হেঁটে আমাদের স্টেশন। তো মোটামুটি তো ধরে নে ৮ ঘন্টা ৪৫ মিনিট লাগবেই। তা যেতে যেতে তো আমাদের ৩টে বেজেই যাবে। তারপরে তো ৩:৩০ পৌনে ৪টের দিকে ট্রেন আছেই। তো কিছুক্ষণ গিয়ে আমরা নয় বসবো, কারণ এমনি তো কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না যে আমরা স্টেশনে যাব। ওর থেকে ভালো চল, এরাও যখন থাকতে দেবে না এরকম বলছে। সত্যি দেখিস তো পেপার, তারপর টিভি নিউজে এরকম তো শোনাই যায়, হামেশাই আমরা শুনতে পারি যে এরকম বিয়ে বাড়িতে চুরি হয়ে গেছে। ছাড় ভাই, বেকার কাজ করতে এসছি, গরিব ঘরের ছেলে, পেটের দায়, আবার যদি চুরির বদনাম পড়ে, নিজেদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা পড়াশোনা করছি, ওর থেকে ভালো চল আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে যাই। ইচ্ছে না থাকার সত্ত্বেও রনির কথা শুনে বান্টি আমি সহমত পোষণ করলাম। আমরা ৩ জন সেই বিয়েবাড়ি ছেড়ে ফাঁকা রাস্তা হাঁটতে শুরু করলাম। বিয়েবাড়ির যতটা এলাকা ছিল, ততটা আলো, গাড়ি দাঁড়ানো, তাও ২-১টা রাস্তায় লোক দেখতে পাচ্ছিলাম। তারপর যখন ওখান থেকে ছেড়ে আমরা স্টেশনের দিকে যত এগোতে থাকি, পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার। কারণ বিয়েবাড়িতে একটা জাঁকজমক, একটা লাইট, লোকজনের মধ্যে ছিলাম। কি যে বিধ্বস্ত লাগছে আমাদের, ৩ জন পাগলের মতো হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে আমাদের ৩ জনেরই প্যাকেট, ২টো করে প্যাকেটের মধ্যে মিষ্টি আছে, চাটনি আছে আর মাছের চপ আছে, মানে ফিশ ফ্রাই।
নিয়ে আমরা যাচ্ছি। কিরকম যেন একটা লাগছে। রনি বলল, দূর, এগুলো নিয়ে যাব না, ছুঁড়ে মনে হচ্ছে ফেলে দিই, বাড়ি অবধি নিয়ে যেতে পারবো নাকি জানি না। হুম, একে তো এইসব নিয়ে হাতে ঝোলা, তার মধ্যে নেই কোনো একটা গাড়ি, এমন লাগছে না ভাই সত্যি। তখন বান্টিকে রনি একটা বাজে ভাষা ইউজ করে বলে যে, তুই এখানে কেন আমাদের কাজে আনলি বলতো? হ্যাঁ, এরকম ক্যাটারার যে তার এরকম বল ব্যবহার, ছি ছি ছি। এর থেকে তো আমাদের ওখানে ক্যাটারিং যারা করে সেই দাদাদের ব্যবহার অনেক ভালো রে। এরা তো মানুষকে মানুষ বলেই একদম গণ্য করে না। তার মধ্যে থাকতে পর্যন্ত দিল না, আমাদেরকে বলল তোমরা এই রাতের বেলা চলে যাও। এরম কে বলে ভাই? আমাদের সাথে যদি কোনো কিছু হয়, আমরা গরিব ঘরের ছেলে বলে কি আমাদের জীবনের কোনো দাম নেই? যাই হোক, বান্টি আর রনি দুজনে তর্ক গালাগালি করতে করতে চলছে। রেশব বিধ্বস্ত হয়ে পারছে না, শরীর আর দিচ্ছে না, তাও কোনো রকমে প্ল্যাটফর্মে এসে ওঠে। যখন প্ল্যাটফর্মে আসলো তখন 3:07 বাজে। তখন ওরা প্ল্যাটফর্মে উঠে চুপ করে একটা সিট নিয়ে প্ল্যাটফর্মের উপর তিনজন বসে, পা তুলে খাবারগুলো এক ধারে রাখে, রেখে 3টে প্যাকেট রেখে ওরা চুপচাপ বসে থাকে। মানে তিনজনের 6টা প্যাকেট, 2টো করেছিল। বলছে আমরা বসে আছি অনেকক্ষণ ধরে, তার মধ্যেও ঝিম লাগছে, কখনো তার মধ্যেও ঘুমিয়ে পড়ছি। মানে অদ্ভুতভাবে আমাদের শরীর যেন ছেড়ে দিয়েছে, আমরা আর পারছি না। অত লোকের ক্যাটারিং এর আগে আমরা করিনি, প্রচুর বড় বললাম না ম্যারেট হলটা, আর সেরকম লোকও বলেছে। আমাদের প্রচণ্ড পরিশ্রম হয়েছে, এত খাটনি হয়েছে মানে বলে বোঝানোর মতো না। চুপচাপ বসে আছি, কখন যেন চোখে ঝিম ঝিম একটা ঘুম পায়। আমরা তিনজনেই ওখানে, তিনজনেরই কাঁধের মধ্যে মাথা রেখে কোনো রকমে ঘুমিয়ে পড়ি। যখন হঠাৎ করে ট্রেনের সাউন্ড শুনি, কানের কাছে যেন ট্রেনের একটা জোরে শব্দ আসলো, যে ট্রেন হয়তো প্ল্যাটফর্মে ঢুকছে অথবা ঢুকে গেছে। চোখ খুলেই দেখলাম আমাদের সামনে দিয়েই ট্রেনের মাথাটা সোজা এগিয়ে গেল, মানে ট্রেন তো ঢুকে গেছে। আমি সাথে সাথে বান্টিকে বললাম, বান্টি, রনি, তাড়াতাড়ি চল। কোনো রকমে খাবারের প্যাকেট তুলে নিয়ে, কার কোনটা কে কি নিয়েছে কোনো কিছু দেখার নেই, প্যাকেট কোনো রকম মুট করে তুলে নিয়ে ফাঁকা ট্রেন, ট্রেনের মধ্যে উঠে বসলাম। উঠে বসে আছি, ট্রেনে যেই বগিতে উঠেছি আমরা তিনজন, আর ছিল 5জন লোক এক সাইডে বসা, হয়তো কোনো কাজে যাচ্ছে তারা। আমরা ফাঁকা দিক দেখে তিনজনে বসি। তিনজন তিনজনের দিকে তাকিয়ে বললাম, ওহ, যেন শান্তি হলো ভাই, এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। আর এত ঠান্ডা লাগছে, জানুয়ারি মাস, মানে প্ল্যাটফর্মের মধ্যে কিভাবে যে ছিলাম সে মানে বলে বোঝাতে পারবো না। মানে আমরা তো ভেবেছিলাম অন্য কিছু না, আমরা সেরকম আহ, এমনি নর্মাল ভিতরে থার্মোকট যেগুলো হয়, থার্মোকটের জামা কাপড় সেগুলো পরেছিলাম, কোনো সোয়েটার টুপি এরকম কোনো কিছু নিয়ে যাইনি। আমরা জানি হয়ে যাবে, গাড়ি করে পাঠিয়ে দেবে, আমাদের তো কোনো অসুবিধাই হবে না। কিন্তু আমরা তো পরে দেখলাম যে না, আমাদের গাড়ি করে তো পাঠানো দূরে থাক, মানে আমাদের বিয়ের বাড়ির থেকে একটা গাড়ি পর্যন্ত প্ল্যাটফর্মে আসবো তার জন্য একটা গাড়ি তারা পাঠায়নি। কোনো রকমের ঠান্ডার মধ্যে ট্রেনের হাওয়া, জানলা কোনোভাবে বন্ধ করতে পারছি না, কতগুলো জানলাই বা বন্ধ করব। কোনো রকমে চুপচাপ ওখানে বসে থাকি, কোনো রকমে চুপচাপ বসে আস্তে 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 নিজের মতো করে কোনো রকম ভাবছি আমাদের প্ল্যাটফর্মটা আসুক, প্ল্যাটফর্মে নামতে পারলে মানে শান্তি পাবো একটা। কোনো রকমে আমরা যে গন্তব্যস্থলে যাব আমাদের প্ল্যাটফর্মে আসলো। আনুমানিক 2 ঘন্টা পর ভোরের আলো ফুটে গেছে, চারপাশে পাখি, লোকজন। প্ল্যাটফর্মে নেবেই দেখলাম প্ল্যাটফর্মের বাইরে কিছু চায়ের দোকান খুলে গেছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে যেগুলো প্ল্যাটফর্ম থেকে লোক নিয়ে আসা যাওয়া করে যাত্রীদের, সব আছে। আমরা তিনজনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বললাম, ভাই চল আগে চা খাবো, আগে চা খেয়ে একটু শরীরটা গরম করি, তারপর নয় বাড়ির দিকে বেরোবো। তো কথা মতো আমরা তিনজনে গেলাম একটা চায়ের দোকানে চা খেতে। কোনো রকমে চা খেয়ে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যে যার মতো বাড়ি গেলাম। মা দেখলাম উঠোন ঝাড় দিচ্ছে। মা আমাকে বললো, কিরে রে সব, আসার তো কথা ছিল রাতে, কোথায় ছিলিস? মাকে বললাম, মা এখন আমি স্নান করে একটু শোবো, আমার ভালো লাগছে না। আর এর মধ্যে দেখো মাছের চপ আরও অনেক কিছু আছে, আজকে শুধু ভাতটা করে নিও, তোমাকে বেশি কিছু রান্না করতে হবে না, আমি গিয়ে স্নান করে শুচ্ছি, আমার চোখ বুজে আসছে। মা বলল, ঠিক আছে। আমি স্নান করলাম, স্নান করে আমি শুয়ে পড়ি।
ঘুম থেকে যখন আমি উঠি তখন প্রায় 12:30 বাজে। মা আমাকে বলল যে, "আয় খাবার খেয়ে নে।" আমি বললাম, "ঠিক আছে।" আমি যখন খাবার খেতে বসলাম, মা দেখলাম ভাতে আমাকে ডাল দিল, আলু মাখা দিল, আর কিছুই দেয় না। আমি বললাম, "কি গো মা, তুমি ফিশ ফ্রাই এনেছি, মাছের চপ, সেগুলো ভাজোনি?" মা আমাকে বলল, "মাছের চপ? কোথায়? রসগোল্লা আছে আর পান্তুয়া আছে। কই কোনো চপ তো নেই।" আমি বললাম, "কি বলছো? ওর মধ্যে কাটি দেওয়া চিংড়ি মাছ আছে না, যেগুলো রান্না করতে হবে, ভাজা করা ছিল, আমি তো নিয়ে এসছি।" তখন বলল, "কই? না তো।" আমি বললাম, "কোথায় প্যাকেট?" মা বলল, "ওই তো রান্নাঘরে রাখা আছে, যা।" আমি গিয়ে দেখলাম সত্যি তো শুধু মিষ্টি রয়েছে, আর তো কিছু নেই, কিন্তু দুটো প্যাকেটেই মিষ্টি। ভাবলাম নিশ্চয়ই বদলা বদলি হয়ে গেছে। তখন রেশবকে আমি ফোন করলাম আর বান্টিকে ফোন করলাম। তখন আমি বান্টিকে আর রনিকে ফোন করলাম। তখন ওরা বলল যে, "ভাই, আমরাও জানি না, বাড়িতে তো মা বকাবকি করছে। বাড়িতে আমরা মাছের চপ নিয়ে এসেছি, কোনো মাছের চপই নেই। কোনো মাছের কোনো জিনিস নেই।" আমরা বললাম, "কি হলো? তাহলে এটা কি করে হয়?" তখন বলল, "দেখ, আমরা হয়তো স্টেশনে ঘুমাচ্ছিলাম, কেউ হয়তো বের করে নিয়েছে, হতে পারে। আমাদের তো হুঁশ ছিল না।" আমি বললাম, "ভাই, মিষ্টি নিল না, মাছের আইটেমগুলো নিয়ে চলে গেল?" বলল, "হতে পারে, হয়তো কেউ খেয়ে নিয়েছে, কোনো পশু-টশু।" তো আমরা না, মানে হাস্যকর লাগলেও আমরা কথাটা উড়িয়ে দিই। কথাটা আমরা ধরিনি। আমরা ভাবলাম হয়তো অনেক প্ল্যাটফর্মে অনেক গরিব-টরিব থাকে, তো হয়তো কেউ বের করে নিয়েছে ওগুলো। অনেকে মিষ্টি তো খেতেই পারে। ৳10 দিলে মিষ্টি পাওয়া যায়। ওগুলো তো আর পাওয়া যাবে না, হয়তো নিয়ে নিয়েছে। কিন্তু সেটা যদি হতো আমাদের জীবনে, তাও মনে হয় অনেক ভালো হতো। কারণ আমরা গরিব হলেও আমরা খাই। ক্যাটারিং করলেও বাড়িতে প্রায় নিয়ে এসে মা-বাবার মুখেও কিছু হলেও মাছ, মাংস এনে দিই। কিন্তু সেদিন রাতে আমাদের ৩ জনের সাথে একটা জিনিস ঘটলো। আমার সাথেও ঘটলো, এসব বলে ভাই। আর এইদিকে বান্টির সাথেও হয় আর রনির সাথেও হয়। কী ঘটনা হয় সেটা বলি। ১ম এ রনি ফোন করে। রাত আনুমানিক ১:৩০ বাজে। ঋষভ ফোনটা রিসিভ করে। ঋষভ তার আগে থেকেই ভয়তে জেগে বসে আছে। বান্টি ফোন করে বলে, "ঋষভ, আমি ঘরে একা শুয়েছিলাম ভাই। তুই জানিস আমার ঘরের গেটটা কেউ টোকা দিল। আমি ভাবলাম আমার বোনটা করছে।" আমি বললাম, "কিরে, তুই জ্বালাচ্ছিস কেন নন্দিনী?" ও দেখলাম কোনো সাড়া দিল না। আর নন্দিনী না, তারপর আমি উঠে গিয়ে দেখলাম যে সত্যি নন্দিনী না। আর মা তো এরকম করবে না। তারপর এসে জানিস আমি শুলাম, ঠিক 12টা থেকে শুরু হয়েছে। তখন হুম, আমাদের রেশব ভাই বলে, "হ্যাঁ তুই বল, তারপরে আমি তোকে বলবো। তোর মতনই সেম জিনিস আমার সাথে হয়েছে।" বলছি, "কি বলছিস?" তখন বলছে, "দাঁড়া তো, বান্টিকে একটা ফোন করি।" ওই রাত 1:30টার সময় বান্টিকেও ফোন করা হয়। বান্টি তখন বলল, "আমিও তো উঠে বসেই রয়েছি। আমি ভাবলাম তোদের আবার ঘুম থেকে জ্বালাবো, সকালবেলা বলবো স্কুলে গিয়ে। ওর জন্য আমি তোদের কোনো কথা বলিনি। আমার সাথেও এরকমই হয়েছে। ৩ জনের সাথেই হয়েছে কি সেটা বলি। গেটে ১ম টোকা লাগে। তারা ভাবে বাড়ির কেউ না কেউ পরিবারের করছে। তারপর তারা আবার শুয়েও পড়ে। ভাবলে হয়তো বদমাইশি করছে, আবার অনেকে ভেবেছে যে না, হয়তো অন্য কোনো রকম শব্দ, সেরকম কিছু না। ঠান্ডার মধ্যে না উঠে গিয়ে দেখাটা, ওই জানুয়ারির কনকনে ঠান্ডা, ওর মধ্যে উঠে দেখাটা সবার পক্ষে সম্ভব হয় না। তার মধ্যে ওরা যেইভাবে আগের দিন রাতে পরিশ্রম করে এসছে, আর শরীর ওদের দিচ্ছে না। পরের দিন কলেজ। বলছে কেউ যেন ওদের গায়ের যে ব্ল্যাঙ্কেট ছিল, যেটা চাপা দিয়ে শুয়েছিল, সেটা কেউ যেন টেনে বারবার করে গা থেকে নামিয়ে নিচে ফেলে দিচ্ছে। এটা রনির সাথেও হয়েছে, বান্টির সাথেও হয়েছে। সেম জিনিস রেশবের সাথেও হয়েছে। ৩ জনের সাথেই কিন্তু সেম জিনিস হয়েছে। ওরা তখন নিজেরা আলোচনা করে বলল কি, "চল, তুই তোর মাকে বল, আর বান্টি তুই তোর মাকে বল, আমি আমার মাকে বলছি।" ৩ জনে ৩ জনের মাকে বলে। রাতের বেলা কোনো রকমে তাদের মা তাদের সাথে শোয় যেটা কি হচ্ছে। তারপর তারা সকালবেলা ৩ জনেরই গায়ে জ্বর আসে। মানে অদ্ভুতভাবে যা হচ্ছে ৩ জনের সাথে কিন্তু হচ্ছে। প্রচণ্ড গায়ে জ্বর আসে। যখন জ্বর আসে তখন ওদের যে ৩ জনের মা বলছে, "কি ব্যাপার রে? রাতের বেলা এরকম হয়েছে?" এবার ঋষভের মা যখন ঋষভের পাশে শুয়েছে, তখন ঋষভ তার মাকে বান্টির কথাও বলেছে, রনির কথাও বলেছে। রনিও ঋষভের কথা বলেছে, আবার বান্টির কথা বলেছে। বান্টিও রনির কথা বলেছে, ঋষভের কথা বলেছে। তো সবাই সবার মাকে সবার কথা বলেছে। সবার সাথে এই জিনিসটাই হচ্ছে। তার জন্য
সকালবেলা যখন জ্বর আসে তখন ঋষভের মা ফোন করে বান্টির মাকে। বান্টি কিন্তু ঋষভের খুব ক্লোজ, রনি অতটা না। ফোন করে বলে, তখন বান্টির মা বলে, হ্যাঁ দিদি, আমার ছেলেরও এরকম জ্বর এসছে, ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন ঋষভের মা বলে, ডাক্তারের কাছে না, ওকে কোনো কালীবাড়ি নিয়ে যাও, নালে পারে কোনো মাজার মসজিদে নিয়ে যাও, ছাড়াতে হবে, ওরা ভয় পেয়েছে। সেরকমভাবে তিনজনেরই মা যার যার বাড়ির কাছে, কেউ কালী মন্দিরে নিয়ে গেছে, কেউ নারায়ণ মন্দিরে নিয়ে গেছে, কেউ মসজিদে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওরা তিনজনেই একই জিনিস জানতে পারে, সেটা হচ্ছে ওরা যখন খাবার নিয়ে প্ল্যাটফর্মে বসেছিল তখন নয় খাবারের সাথে ওদেরকে দৃষ্টি দেয়। খাবার তো অন্য জিনিস খায়, বুঝতেই পারছো কে খেয়েছে নিয়েছে। আর ওরা যে বাড়িতে এসছে, ওদের যে সারাটাক্ষণ যখন মানুষকে খাবার সার্ভ করে না, যতই ওরা একটা উপরে এক্সট্রা জামা পরে থাকুক, ড্রেস পরে থাক, তাও না খাবারের একটা স্মেল শরীরে থাকে। যেহেতু গরমকাল হলে ওরা হয়তো হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আসতো, কিন্তু ঠান্ডার জন্য ওরা কিন্তু কেউ হাত টাত ধুইনি, ওরা ওরকম কাজ করে কিন্তু বেরিয়ে চলে আসে। আর কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো একটা শক্তি তিনজনের সাথেই কিন্তু তিনজনের বাড়ি যায়। ওদের মাদুলি দেওয়া হয়, মাদুলি দেওয়ার পরেও ওদের 3 রাত ঘুম হয়নি, একই ভয় ওরা পেয়েছে, একই রকম ওদের সকালবেলা জ্বর আসছিল। 3 দিন পর ওরা আবার যে যেখানে নিয়ে গেছিল, কেউ মন্দিরে কেউ মসজিদে, তারা আবার যায় পুনরায়। তখন ওদেরকে তেল পোড়া জল পোড়া মাদুলি দেয়, দিয়ে বলল, যা এটা কর। আর বালিশের নিচে রাখার জন্য একটা তাবিজ দেয়, যেই তাবিজটা বলেছিল যে বালিশের নিচে মানে মাথার তলায় রেখে শুবি, যখন রাতের বেলা বাথরুম যাবি হাতে করে নিয়ে যাবি, যেন ভুল না হয়। তোদের রাতের বেলাটাই কিন্তু ভয়, দিনের বেলা কিছু করতে পারবে না। আজকের রাতটা যদি কোনো রকম কাটাস, কাল থেকে তোদের যে জিনিস তোদের সাথে পেছনে এসছে ওই মাছের আষ্টে গন্ধে, সে কিন্তু কেটে যাবে, চলে যাবে। তো ওরা তিনজন সেরকমভাবেই রাতের বেলা জেগে থাকে। রাতের বেলা 3 বন্ধুই ফোনে থাকে, কনফারেন্স করে, তিনজনের সাথে কথা বলে, কেন একটা রাত যেরম করে হোক ওদের বালিশের তলায় দিয়ে শুতে বলেছিল সেই জিনিসটা, আর বাথরুমে গেলে নিয়ে যেতে, ওরা সেরমভাবেই করে যাতে ভুল না হয়ে যায়। তিনজনেই ওরকমভাবে যখন হয়তো ঋষভ বাথরুমে যাবে, তখন বান্টিকে বলছে যে আমি বাথরুমে যাচ্ছি, বলে দিচ্ছে তোর মাথার নিচ থেকে কিন্তু ওই তাবিজটা নিয়ে যাবি। এরকম করে রাতটা তারা কাটায়। তারপরে তাদের জীবনে আর কোনো রকম অভিজ্ঞতা হয়নি। এটা আমাকে যে ঋষভ বলে না, ঋষভ বলছে, দিদিভাই আমরা যে কতটা ভয় পেয়েছি 3টে রাতে, আমরা হয়তো এই ঘটনার মাধ্যমে হয়তো বলে দিলাম, কিন্তু সেই ভয়ের প্রকাশটা বলতে পারবো না, এতটা ভয় পাই। আমাদের মানে প্রচণ্ড মানে কষ্ট হয় 3টে রাত। তারপর আমরা যখনই আরও দূরে 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 আমাদের ওরকম ক্যাটারিংয়ে কল আসতো, আবার সেই ক্যাটারার দাদাও আমাদের ডেকেছিল ওইখানে, ওই ম্যারেজ হলে অন্য একটা বিয়ের জন্য। আমরা যাইনি, কারণ আমাদের মতো তো বোকা এরকম এত খাটনেওয়ালা ছেলে পাবে না। ওদের যে লোকালের ছেলেরা ছিল ওরা তো কাজই করছিল না, পাত্তাই দিচ্ছিল না ওই ক্যাটারিংয়ের দাদাকে। ওই বলছে তো এক পাশ দিকে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, চিল্লাতেই হচ্ছে ওদের পেছনে। আর আমরা গরু গাধার মতো পেটের দায় খেটেই গেছি, যদি টাকা না দেয় আমরা কি করব। কাজ করানোর পরে এরকম হয়, অনেক ক্যাটারার আছে যারা কাজ করিয়ে টাকা দেয় না। আগে তো হামেশাই হতো, এখন অতটা পারে না, আগে তো কাজ করিয়ে টাকাই দিত না, এরকম অভিজ্ঞতাও আছে। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো ভাবো তো। আর সত্যি কথা জানো তো, রাতের বেলা না ক্যাটারিং করে আসলে আমি অনেকের কাছে, আমাদের আশেপাশে লোকালের অনেক ছেলেরা ভাইরা এরকম পড়াশোনা করে, পার্ট টাইম জব করে, ক্যাটারিংও করে, তারা বলে যে রাতের বেলা কোনো খাবার আমরা নিয়ে আসি না। যাই বলুক আমাদের বলে যে পার্টির বাড়ি থেকে যে মাছ মাংস বেঁচেছে, তোমরা যাও ভরে নিয়ে চলে যাও, কি হবে, ফেলে দিতে হবে তো। আমরা বলি না, আপনি ফেলে দেন, আমরা নেবো না। নিলে পারে ভালো সন্দেশ মিষ্টি আমরা নিয়ে আসি, পান কোল্ড ড্রিঙ্কস জলের বোতল এইসব আমরা নিয়ে আসি। এছাড়া মাছ মাংস কোনো রকম আষ্টে জাতীয় জিনিস আমরা বাড়ি আনি না। এটা একটা শিক্ষণীয় বিষয় জানো তো। সত্যি সত্যি মানে ওরা যে, দেখো ওদের প্ল্যাটফর্ম থেকে কিছু ধরেছিল না, ওরা ওই ফাঁকা রাস্তা দিয়ে যখন আসছিল, রনি আর বান্টি ঝগড়া করতে করতে, তখন বলছিল প্রচণ্ড ওই সময় ভয় লাগছিল। বলছে
একটা হাওয়া যেন আমাদের সাথে সাথে ঘুরছে। পুরো অন্ধকার, যখন ওই প্ল্যাটফর্মে রাস্তায় আমরা ঢুকছি, পুরো অন্ধকার ঘুটঘুট করছে। আর দেখবে ভোর হবার আগে না অন্ধকারটা বিশাল কালো গভীর হয়। যাই হোক, এই ছিল আমাদের ঘটনা। কেমন লাগলো জানিও। এবার আমরা কমেন্ট করবো, চলো দেখি কালকের ঘটনায় তোমরা কারা কারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। কমেন্টগুলো যখন করো না রাতের বেলা পড়তে শুয়ে শুয়ে এত ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো পড়ে না একটা মনে না কি বলবো ভালোবাসা জাগে, একটা অনুপ্রেরণা পাই। তোমরা কমেন্ট করবে। আচ্ছা, প্রথম পিন্টু ঘোষ, তারপর সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো উমা ঘোষ, আয়ান হালদার, জয়িতা দে, হেনা তপাদার দিদিভাই, ইন্দ্রজিৎ রয় চৌধুরী। আচ্ছা, তারপরে শ্রাবণী হাজরা, তারপর কমেন্ট করেছে শম্পা মিনি কিচেন বোন, তারপরে আমাদের কমেন্ট করেছে বিরাট দাস ত্রিপুরা থেকে, তারপরে সুমনা ভট্টাচার্যা, রূপা দে, সোহিনী রয় ছোট্ট বোন, তারপর বনানী কর্মকার দিদি ভাই, তারপর কমেন্ট করেছে রাজশ্রী, ময়না দত্ত, অঙ্কিতা, সোনিয়া মণ্ডল, সুদীপ রয়, সুনিতা চন্দ্র, অ্যানিরিয়া, তারপর কমেন্ট করেছে পিঙ্কি দাস, অঙ্কিত দাস, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, বনানী কর্মকার দিদিভাই, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, সুজাতা দাস, ডালি দেবনাথ, কৃষ্ণা ধারা, সরস্বতী পারামানিক, তারপরে আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি দাদা, প্যান্থার গেমিং ওয়াইটি। তো আমি সববার কিন্তু নামগুলো তাড়াতাড়ি বলে দিলাম। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেগুলো সত্যি পড়ে আমার খুব খুব ভালো লেগেছে। আর গরম তো চলেই আসলো, কি পরিমাণে যে ঘামছি দেখো, পুরো মাথা টাথা সব ঘেমে গেছে। আর কি করব বলো গরমে, সেই দেখো। যাই হোক, এখনের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক। আর আগামীকালও কিন্তু টিপস আসছে, অবশ্যই কিন্তু সাথে থেকো।